Hello and welcome to all of my students. Hope you are very well by the grace of Almighty God. At the very opening of my class, I just heartily request to you just to stay at your home, put face mask when you are out of your house, and keep social distance to make sure you are free, you are safe from dangerous coronavirus. Today, I come before you with a very special class. I will try to make you understand how to write a flowchart, and this question will come in your first paper, and it bears 10 marks, and it's very easy to get 10 marks in our questions. So let's have a look of the board. Our topic is how to write flowchart. How to write a flowchart. হ্যাঁ, যদি আমি বাংলায় বলি যে দেখো যে কি করে আমাদের ফ্লোচার্টটি তৈরি করতে হয়, এটা আমাদের ইংরেজি ফার্স্ট পেপারের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে আসে এবং এখান থেকে আমরা 10-এর ভিতর 10 খুব ভালোভাবেই পেতে পারি if we maintain some rules and regulations. So point to be followed but point to be নোটেড, যে বিষয়গুলি আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, খুব ভালোভাবে মেনটেন করতে হবে, সেই সব বিষয়গুলি আমি আগেই তোমার বোর্ডে লিখেছি তোমাদের সুবিধার্থে। এখন আমরা একটু দেখি কি করে কোন বিষয়গুলি আমাদেরকে খুব গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে এই ফ্লোচার্টটি তোমার সুন্দরভাবে লিখবার ক্ষেত্রে, লিখবার জন্য। তো প্রথমে আমরা দেখি যে সাধারণত ফুল সেন্টেন্স লেখা যাবে না, যেহেতু এটা আমরা লিখছি একটি চার্ট, সো উই হ্যাভ টু রাইট ইট ইন এ কনসাইজ ফর্ম। ইট শুড বি লাইক এ টিকা। আমরা যেমন টিকা লিখি, ছোট করে লিখি, তেমনিভাবে এই বাক্যটিও হবে টিকার মতো ছোট। দেন সাবজেক্ট লেখা যাবে না। আমি এটা বোঝাচ্ছি যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটিংশন যে বিষয়গুলি আমাদের আছে, এত বড় করে একটি পরিপূর্ণ সেন্টেন্স আমাদের লেখা যাবে না। সো উই হ্যাভ টু অ্যাভয়েড রাইটিং সাবজেক্ট। দেন প্রপার নাউন না হলে প্রথম লেটারটি ছোট হাতের বা যাকে আমরা বলি লোয়ার কেজে লিখতে হবে। তার মানে হচ্ছে যে বক্সে আমরা যখন সেন্টেন্সগুলি লিখব তখন সেই সেন্টেন্সের সেই ওয়ার্ডগুলির প্রথম যে লেটারটি হবে সেই লেটারটি আমরা বড় হাতের অক্ষরে লিখব না। আমাদেরকে অবশ্যই এটা মেইনটেইন করতে হবে, আমরা এটা লিখব ছোট হাতের। ইন কেস দ্য ওয়ার্ড স্টার্টস উইথ কে প্রপার নাউন, যদি এটা প্রপার নাউন না হয় সেক্ষেত্রে ছোট হাতের হবে, আর প্রপার নাউন হলে সেখানে আমরা বড় হাতের অক্ষর লিখব, আদারওয়াইজ আমরা এটা ছোট হাতে লিখব। দেন শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। আমরা যে বাক্যগুলি লিখব আমাদের বক্সের ভেতরে, সেই বক্সের ভেতরে একটি সেন্টেন্স বা একটি ফ্রেজ যাই লিখি না কেন তার শেষে গিয়ে আমরা ফুল স্টপ ব্যবহার করব না, কারণ আমাদেরকে বলেছে কি রাইট এ ফ্লো চার্ট। টু মেইনটেইন দ্য ফ্লো অফ দ্য চার্ট উই শুড অ্যাভয়েড ফুল স্টপ ইন এ সেন্টেন্স। দেন সাধারণত প্রশ্নে এক্সাম্পল হিসাবে দেওয়া সেন্টেন্সটির স্ট্রাকচার ফলো করতে হবে। দেখো আমরা যদি প্রশ্নগুলো খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো কি ওখানে আমাদেরকে একটা প্রশ্নের ভিতরে ওয়ান ইজ ডান ফর ইউ এই কথাটি উল্লেখ থাকবে, যে ওয়ান ইজ ডান ফর ইউ, তার মানে প্রশ্নের ভিতরে তোমার জন্য একটি এক্সাম্পল দিয়ে দেয়া হবে। তো আমরা সেই যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা ওই দিয়ে দেওয়া বাক্যটি যে স্ট্রাকচার থাকবে আমরা সেই স্ট্রাকচারটাকে ফলো করে পরবর্তী বাক্যগুলি আমরা লিখব, কারণ আমাদের ওই যে ফরমেশনটা দিয়ে দিয়েছে, ওই যে নিয়মটাতে আমাদের দিয়ে দিয়েছে, যদি আমরা ওই নিয়ম বা ওই ফরমেশন বা ওই স্ট্রাকচারটাকে ফলো করি তবে আমাদের লেখার মানটা অনেক বেশি সমৃদ্ধ এবং অনেক বেশি উন্নত হবে। অ্যান্ড লাস্ট কি বলছে যে ফ্লো চার্টে ফ্লো অর্থ কি? ফ্লো অর্থ হচ্ছে, ফ্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ। প্রবাহ কিসের প্রবাহ? এখানে তথ্যের প্রবাহ। তাহলে আমাদের এই ফ্লো চার্টে তথ্যের যে প্রবাহটা আছে সেই তথ্যের প্রবাহটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজ থেকে আমাদেরকে তথ্যগুলো ক্রমান্বয়ে আমরা
এখানে লিখব। প্রথমে শুরু তথ্য, শেষে গিয়ে তোমার মাঝখানে গিয়ে শেষের তথ্য, এরকম উল্টাপাল্টা ভাবে লিখলে হবে না। আমাদেরকে তথ্যগুলো সিরিয়াল ওয়াইজ এখানে আমাদেরকে লিখতে হবে। দেন at the very last we have to strictly maintain that no box no mark. Very important topics. No box no mark. এখানে তোমাকে এই চার্টটি লিখতে গেলে অবশ্যই তোমাকে এটা বক্সের ভিতর লিখতে হবে। যদি বক্স তুমি না লেখো তাহলে তুমি কোনো মার্কস পাবে না। তাহলে আমাদেরকে কি বলছি যে নো বক্স নো মার্ক। এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন কোন মেথডগুলো আমরা অবলম্বন করলে সুন্দরভাবে একটি ফ্লোচার্ট আমরা লিখতে পারি। দেখো, মোস্টলি ইউজড মেথডস, যে মেথডগুলো অবলম্বন করলে আমরা চমৎকারভাবে আমরা একটি ফ্লোচার্ট লিখতে পারি। প্রথমেই দেখো ইনফিনিটিভ অর্থ হচ্ছে 2 + v1, এরপর প্লাস এক্সটেনশন। এই রুলটাকে ব্যবহার করে আমরা কিন্তু চমৎকারভাবে একটি ফ্লোচার্ট লিখে ফেলতে পারি। দেন জিরান্ড অবলিক পার্টিসিপল বলতে কি বুঝি আমরা, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই ফর্মুলা বা এই রুলটাকে ফলো করেও কিন্তু আমরা সুন্দরভাবে একটি ফ্লোচার্ট সম্পন্ন করে ফেলতে পারি। তোমার 2 + v1 সাধারণত তে অর্থ প্রকাশ করে, তে অর্থ প্রকাশ করে, করতে, যেতে, খেতে, পড়তে, এই অর্থগুলো প্রকাশ করে। জিরান্ড অবলিক পার্টিসিপলে আমরা এটা সাধারণত কি দেখতে পাই, যে করে, গিয়ে, খেয়ে অর্থ প্রকাশ করে, করে, গিয়ে, খেয়ে, এই অর্থগুলি প্রকাশ করে। এরপর প্রিপোজিশন প্লাস জিরান্ড, তার মানে আমরা এই আগে যে বাক্যটা আগে যে স্ট্রাকচার দেখলাম সেই স্ট্রাকচারটা প্রায় একই রকম। পাশে আমাদের শুধু যুক্ত হবে কোনো প্রিপোজিশন, হতে পারে এটা বাই, হতে পারে ফর, হতে পারে এটা আফটার, হতে পারে এটা উইদাউট। এই প্রিপোজিশনগুলো ফলো করার পরে আমরা দিব হচ্ছে v1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো এই ফর্মুলাকে ইউজ করেও কিন্তু আমরা একটু সুন্দরভাবে আমাদের ফ্লোচার্টটা আমরা মেনটেন করতে পারি। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস, আমরা একটি বাক্যে কিন্তু ভার্বকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা এই ফ্লোচার্ট রাইটিংসে আমরা সাবজেক্টটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চাইবো অ্যাভয়েড করতে, তাহলে আমাদের গুরুত্বটা কিন্তু বেশি ওইভাবেই আসবে আমাদের ভার্বসের উপরে। তো এখানে কিন্তু আমাদের যে প্রশ্নে যে আস্কিংটা থাকবে, প্রশ্নের যে বিষয়টা আমাদেরকে চাওয়া থাকবে, সেখানে কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারি, ভার্বের পাস্ট ফর্ম এটাও ব্যবহার করতে পারি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং সর্বশেষে গিয়ে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ, এই ফর্মুলাটাকে ইউজ করেও আমরা চমৎকারভাবে একটি ফ্লোচার্ট কিন্তু আমরা মেনটেন করতেই পারি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ওয়ার্ড, একটি শব্দ দিয়েও কিন্তু আমরা ফ্লোচার্টের যে ধারাবাহিকতা আমরা মেনটেন করতে পারি। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে দ্য কন্ডিশন অফ আমেরিকা, মেক এ ফ্লোচার্ট রাইটিং বা শোয়িং দ্য কন্ডিশন অফ আমেরিকা। সেক্ষেত্রে দেখো আমি একটা ওয়ার্ড দিয়ে কী করে আমরা পারি, যে আমেরিকা ইজ হোমলেস, বলতে পারি হোমলেস, আমেরিকা ইজ ফুডলেস। এভাবে আমরা কিন্তু তথ্যগুলো সম্পন্ন করতেই পারি। তারপরে কি দেখো যে মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড, আমরা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে যেমন এটা সম্পন্ন করতে পারি, ঠিক একইভাবে সিঙ্গেল ওয়ার্ডটা ব্যবহার না করে এটা একটি ওয়ার্ডের অধিক শব্দ ব্যবহার করে অথবা একটি ফ্রেজ লিখেও কিন্তু আমরা তোমার এই ফ্লোচার্টটা সুন্দরভাবে মেনটেন করতেই পারি। এখানে আমি একটু উদাহরণ দিয়েছি যে কিভাবে আমরা ফ্রেজটা লিখতে পারি। প্রথমত নাউন যোগ করে, তারপর প্রিপোজিশন প্লাস নাউন, এই যোগ করে কিন্তু আমরা একটি ফ্রেজ তৈরি করতে পারি। আবার ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যোগেও কিন্তু আমরা তোমার একটি ফ্রেজ তৈরি করতেই পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 6টি উপায় আমাদেরকে আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি, এই 6টি উপায় যদি চমৎকারভাবে আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে চমৎকারভাবে একটি ফ্লোচার্ট আমরা লিখতেই পারি। তবে যে বিষয়টি আমাদের প্রায়ই আমাদের ছাত্রছাত্রীরা আমাদের কাছে আস্কিং করেন
যে আমরা কি তাহলে প্রশ্নে উল্লেখিত যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচারটি শুধু ব্যবহার করব, নাকি আমাদের যে অন্যান্য নিয়মগুলো আমরা জানি বা আমরা ব্যবহার করি, যেমন এখানে 6টি নিয়ম আছে, এই 6টি নিয়মই ব্যবহার করব? আমার কথা হচ্ছে তুমি সর্বোচ্চভাবে চেষ্টা করবে তোমার পরীক্ষার কোশ্চেনের যে সেন্টেন্স প্যাটার্নটি আছে সেই সেন্টেন্স প্যাটার্নটি আমরা ফলো করব। আমরা চেষ্টা করব 6টি বাক্য তোমার ওই এক্সাম্পল সহ ওই একই প্যাটার্ন লেখার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা 3টা বা 4টা উত্তর লিখবার পরে আমরা কিন্তু ওই প্যাটার্নে আমরা আর উত্তর খুঁজে পাই না। সেক্ষেত্রে আমাদের এই আদার্স যে প্যাটার্নগুলো আছে, যে আদার্স যে নিয়মগুলো আছে, স্ট্রাকচারগুলো আছে, আমরা এখান থেকেও কিন্তু একটি স্ট্রাকচারকে বা অন্যান্য স্ট্রাকচারকে ফলো করে পরবর্তী বাক্যগুলো আমরা লিখতে পারি। তবে আমাদেরকে যে বিষয়টা খুব ভালোভাবে গুরুত্বের সাথে নিতে হবে সেটা হচ্ছে কি, যে অবশ্যই আমরা চেষ্টা করব প্রথমে যে এক্সাম্পলে যে স্ট্রাকচারটি দেওয়া আছে সেই স্ট্রাকচারকে ফলো করেই আমরা পরবর্তী বাক্যগুলো লিখবার জন্য। এরপর আসো আমরা আমাদের একটি লেসন প্র্যাকটিস করে দেখি যে কিভাবে আমরা সুন্দরভাবে একটি ফ্লোচার্ট সম্পন্ন করতে পারি। তো প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে লিখেছি যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর। এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 14 নম্বর ইউনিটের 3 নম্বর লেসনে আমাদের এই গাজীপুরের গল্পটি আছে। তো আমরা যারা গাজীপুরের গল্পটি পড়েছি তারা খুব ভালোভাবেই জানি এর সম্বন্ধে। আমি তারপরও তোমাদেরকে কিছু পয়েন্টস কিওয়ার্ডস বলে দিচ্ছি যে গাজীপুর হচ্ছে একজন মুসলিম দরবেশ। উনি আমাদের এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এসেছিলেন এখানে ইসলাম প্রচার করার জন্যে। তো সুন্দরবনের আশেপাশে যে অঞ্চলগুলো, এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা অঞ্চল। সেখানে প্রাণীদের সাথে আমাদের সাধারণ লোকজনের বসবাস করা ছিল খুবই দুঃসাধ্য। তো তিনি কী করতেন, আমাদের এই মানুষজনদেরকে উনি প্রোটেক্ট করতেন। উনি ক্রোকোডাইলের সাথে ফাইট করতেন। উনি মুসলিম ইসলাম প্রচার করার জন্যে উনি ভয়ঙ্কর প্রাণীদেরকে তিনি মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন। উনি এই বনাঞ্চলের আশেপাশে যে মানুষগুলো আছেন তাদেরকে বসবাস করার জন্যে তিনি তাদেরকে হেল্প করতেন, এবং পরবর্তীতে তিনি তাদের এই আমরা যারা যে অধিবাসীগুলো অধিবাসীগুলো ছিল তাদেরকে তিনি সবসময় প্রোটেক্ট করতেন। তো এই হচ্ছে আমাদের এই প্যাকেজের মূল সার বিষয়। তো এখন আমাদেরকে যেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, দেখো আমাদের এখানে চেয়েছে কি, প্রশ্ন চেয়েছে যে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর। তার মানে হচ্ছে গাজীপুরের ভূমিকা, গাজীপুরের যে কর্মকাণ্ডগুলো সেগুলো আমরা সুন্দরভাবে আমাদের এখানে তুলে ধরবো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথমেই সুন্দরভাবে প্যাসেজটি পড়ে নেবে। যেহেতু আমাদের এখানে স্পেস কম, আমি এখানে তোমাদেরকে প্যাসেজটি দেখাতে পারি নাই, কিন্তু আমি তোমাদেরকে কিওয়ার্ডসগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো তোমরাও যখন প্রশ্নপত্র পাবে প্রথমেই তোমরা ওইটা সুন্দরভাবে প্যাসেজটি পড়ে নেবে, এবং আমাদের প্রশ্নে যা চেয়েছে সেই আস্কিংয়ের উপর ভিত্তি করে তোমরা কিওয়ার্ডসগুলো তোমাদের প্রশ্নপত্রে মার্ক করে নেবে। অবশ্যই কলমের কালি দিয়ে নয়, এটা আমরা ছোট্ট করে পেন্সিল দিয়ে আমরা এটা মার্ক করে নিব, যাতে আমরা খুব সহজে এই ফ্লোচার্টটি তৈরি করতে পারি। এই গাজীপুরের এই প্যাসেজটি এসছে আমাদের, দেখো, কুমিল্লা বোর্ডের 2019 সালে। তো এটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কিভাবে আমরা এই টপিকটি আমাদের বোর্ডে উপস্থাপন করব, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই আমি আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে নো বক্স নো মার্ক, তোমাদেরকে অবশ্যই এখানে বক্সের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তো পরীক্ষায় আমাদের প্রশ্নটা মূলত এভাবে আসে। তো আমাদের সুবিধার্থে, এটা লিখবার সুবিধার্থে তোমরা এটা নিচে এভাবে লিখতে পারো। এখন এই 1 নাম্বারটা তো তোমাদেরকে দিয়ে দেওয়াই হয়েছে। তো পরবর্তীতে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 নাম্বার। তো এখানে আমি 2 নাম্বারে তোমাদেরকে উত্তর বলছি। দেখো কি বলেছে, যে তার কর্মকাণ্ড, তাহলে কি তিনি কি করতেন, ফাইট উইথ ক্রোকোডাইল, তিনি কুমিরের সাথে যুদ্ধ করতেন। তো যেহেতু আমাদের পূর্ববর্তী অংশে বলেছি যে এখানে যে স্ট্রাকচারটি আমাদেরকে থাকবে সেই স্ট্রাকচারকে ফলো করে পরবর্তী বাক্যগুলো, পরবর্তী সেন্টেন্সগুলো লিখবো। তো স্ট্রাকচারে কি আছে দেখো,
V1 প্লাস আইএনজি আছে, V1 প্লাস আইএনজি। তো আমরা চেষ্টা করবো পরবর্তী বাক্যগুলো V1 প্লাস আইএনজি দিয়ে করবার। তো তাহলে কি বলতে পারি, ফাইট উইথ ক্রোকোডাইল, তাহলে আমরা এখানে বলতে পারি ফাইটিং উইথ ক্রোকোডাইল। এবং মাঝখানে তোমরা অবশ্যই তীর চিহ্ন দিবে। তারপর এটা হলো আমাদের 2 নাম্বার। এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার কি আছে, স্প্রেড ইসলাম। তিনি মূলত এই বাংলাদেশে এসেছিলেন কিন্তু ইসলাম প্রচারের জন্য। তো যেহেতু আমরা V1 প্লাস আইএনজি এই সূত্রটাকে মেনটেন করছি, তাহলে আমরা বলতে পারি যে স্প্রেড ইসলামের জায়গায় যে স্প্রেডিং ইসলাম। দেখো তারপরে হচ্ছে কি কিপ প্রেডেটরি অ্যানিমালস বাউন্ড। তিনি কি করতে পারতেন, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীদেরকে তিনি কিন্তু তার মন্ত্র দিয়ে তিনি তাদেরকে মুগ্ধ করে রাখতে পারতেন, তাদেরকে ডসাইল করে রাখতে পারতেন, তাদেরকে চুপচাপ করে রাখতে পারতেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কিপিং প্রেডেটরি animals bound। ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীদেরকে তিনি মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন। এরপর দেখো কি আছে, এরপর আছে কি হেল্প ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট। তোমরা আমি আগে বলেছি তোমরা প্রশ্নপত্রটার ভিতর থেকে কি ওয়ার্ডস গুলা, এই কি ওয়ার্ডস গুলো আগে থেকে তোমরা একটু দাগ দিয়ে দিবে, যাতে করে আমাদের লিখবার ক্ষেত্রে যেন সহজ হয়ে যায়। তো তাহলে তিনি কি করতেন, হেল্প ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট। আমরা এখানে বলতে পারি যে 5 নম্বরে আমরা বলতে পারি হেল্পিং villagers to live close to forest, এবং আমাদেরকে দেখো বলা হয়েছে 6টি অপশন আছে, আমাদের একটু দিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তী 5টি আমাদেরকে লিখতে হবে। তো আমরা 5 পর্যন্ত লিখেই ফেলেছি। এরপরে লাস্ট নাম্বার 6 নাম্বারটা একটু খেয়াল করো, যে কি বলছে, যে প্রোটেক্ট দ্য পিপল। এখানে সুন্দরবনের নিকটে যে মানুষজন থাকতেন তারা কিন্তু নিরাপদ থাকতে পারতেন না। যখন তারা বিপদে পড়তেন তখনই কিন্তু গাজী পীরের তারা সাহায্য কামনা করতো, এবং গাজী পীর কিন্তু তাদেরকে তোমার সাহায্য করতো, তাদেরকে প্রোটেক্ট করতো। তাহলে এটাও কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এটা এখানে বলতে পারি যে প্রোটেক্টিং দ্য পিপল। Protecting the people. তো আমরা কি দেখতে পেলাম, যে আমরা যদি এই গ্রাফটি বা এই চার্টটি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে তোমাদেরকে একটি সুন্দর একটি প্রশ্ন দেওয়া থাকবে, এবং তোমরা যেটা যে পয়েন্ট টু বি মেইনটেইন দ্যাট, যে শোয়িং এর পরে, শোয়িং বা মেইনটেইন এর পরে যে কথাগুলো থাকবে, এইটাই হচ্ছে তোমার পরীক্ষায় আজকে, যে দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস। তোমার প্রশ্নে তোমরা দেখবে যে শোয়িং এর পরে অথবা মেইনটেইনিং, শোয়িং অথবা মেইনটেইনিং এই শব্দগুলো উল্লেখ থাকবে। এরপরে যে কথাগুলো থাকবে এইটাই হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্নপত্রের চাওয়া। তো এভাবে আমরা সুন্দর করে যদি বিষয়গুলোকে বিশ্লেষণ করি, তাহলে আমরা চমৎকারভাবে একটি ফ্লোচার্ট কিন্তু আমরা লিখতেই পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, I think you all follow my class very attentively, and if you follow my class, if you observe my class,
that will help you a lot to make a beautiful and a decorated flowchart. তো সকলকে আবার শুভকামনা জানাচ্ছি and thank you very much for watching my class. Thank you very much.